অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন? অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয়। 26,000 চাকরি বাতিল মামলায় অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কড়া ও তাৎপর্যপূর্ণ প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে প্রধান বিচারপতি বললেন, আমি জানি না যে ডালমে কুছ কালা হে ইয়া সব কুছই কালা হে, অর্থাৎ কিছু গন্ডগোল আছে নাকি পুরোটাই গন্ডগোল। কি হবে এসএসসি 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি বৈধ ও অবৈধ চাকরি আলাদা করা যাবে? কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরি বহাল থাকবে? উত্তর জানতে বৃহস্পতিবার সকাল থেকেই সবার নজর ছিল সুপ্রিম কোর্টে। এদিন মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। শুনানিতে এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়েই প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, অবৈধ চাকরি প্রাপকদের বের করে দেওয়ার পরিবর্তে যে মুহূর্তে আপনারা অতিরিক্ত শূন্যপদ তৈরি করলেন সেই মুহূর্তেই আপনারা নিশ্চিত করলেন যে অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয়। তখন রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, আমরা কাউকে নিয়োগ করিনি, মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনকে নিয়োগপত্র দিতে বলেছেন। যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গেছে তখন কেন প্রায় 26,000 ব্যক্তিকে বের করে দেওয়া হবে? এটাও মাথায় রাখতে হবে যে প্রায় 2-3 বছর পরে মামলা হয়েছিল। এসএসসির আইনজীবী বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে, অনেকে এখনো জেলে আছে। এটা একটা সম্পূর্ণ নতুন কমিশন, আমরা আদালতকে সহায়তা করার জন্য আছি। প্রধান বিচারপতি তখন জানতে চান, রাজ্য সরকারের অবস্থান কি? রাজ্য সরকার কি মনে করে যে বৈধ অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব নাকি সম্ভব নয়? আমরা বারবার দাবি করে আসছি, সেগ্রিগেশন ছাড়া আমাদের এই কেস যেটা বিশাল দুর্নীতি হয়েছে, সেগ্রিগেশন ছাড়া এই কেস থেকে কোনো কিছু ফলপ্রসূ কিছু আশা করা যাচ্ছে না। অতএব আমরা সবসময় সেগ্রিগেশনের দাবি চাইছি এবং সেই দিকেই আশা করি কেসটা এগোচ্ছে। গত 22 এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশ। এদিন সুপ্রিম কোর্টে শুনানিতে প্রশ্ন ওঠে ওএমআর শিট সংরক্ষণ করা নিয়েও। প্রধান বিচারপতি রাজ্য সরকার ও এসএসসির কাছে জানতে চান, ওএমআর শিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনো নিয়ম আছে? রাজ্য সরকারের আইনজীবী বলেন, হ্যাঁ, 1 বছর। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ওএমআর শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল? রাজ্য সরকার উত্তর দেয়, না। তখন প্রধান বিচারপতি বলেন, যেটা দেখা যাচ্ছে এসএসসি নাইসাকে নিযুক্ত করেছিল, সেখান থেকে এটা ডাটা স্ক্যানটেকের হাতে যায়, কিন্তু তারাও এটা করেনি। এসএসসির কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া? কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওএমআর। যদি ওএমআর শিটে কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটা সেখান থেকেই দেখা যাবে। যদি ওএমআর শিট পরে ভর্তি করা হয়ে থাকে বা পরিচয় গোপন করা হয়ে থাকে তাহলে তো সেটা ওএমআর থেকেই দেখা যাবে। এসএসসির এবং এই সরকারের ব্যর্থতার কারণে আজকে আমাদের দীর্ঘ 8 বছর জীবন থেকে চলে গেছে। আজকে আমরা এখনো পর্যন্ত রাস্তায় দিন কাটাচ্ছি। এটার অবশ্যই এর দায় সরকারকে নিতে হবে এবং কমিশনকে নিতেই হবে এবং এই প্যানেলটা যাতে বাঁচে তার ব্যবস্থা করতে হবে। এই প্যানেলের মধ্যে যারা বৈধ চাকরিজীবী তারা যাতে মান সম্মানের সঙ্গে চাকরিতে বহাল থাকে তার ব্যবস্থা করুক এবং যারা ডিপ্রাইভড হয়েছি আমরা দীর্ঘ 8 বছর ধরে যোগ্য হয়েও আমাদের নিয়োগের ব্যবস্থা করুক। দায় পুরোপুরিভাবে কমিশনের তথা রাজ্য সরকারের। তাদের অবশ্যই তাদের একটা দুর্নীতি তারা করেছে, একটা পুরো মন্ত্রিসভা জেলে রয়েছে। পাশাপাশি তাদের যে সদিচ্ছার অভাব সেটা কিন্তু আমরা লাস্ট 2 বছর ধরে দেখে পাচ্ছি। একটা বিচারকে কিভাবে দিনের পর দিন দীর্ঘায়িত করতে হয় সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাই এই জিনিসটা একটা সলিউশন আসুক এবং যারা বৈধ টিচার আছেন তারা সসম্মানে তাদের জায়গায় ফিরে যাক। পাশাপাশি যারা ওয়েটিংয়ে আছে তারাও যেন তাদের যোগ্য জায়গাটা পায় সেদিকটা বিবেচনা করা হোক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, মূল কথা আমাদের হাতে আসল ওএমআর নেই বা এমন কোনো স্ক্যান্ড কপি বা মিরর ইমেজও নেই যেটা আমরা দেখতে পারি। বাস্তব চিত্র এটাই যে এসএসসি কোনো মিরর ইমেজ রাখেনি। একমাত্র নথি বলতে যা আছে তা হলো নাইসাকে দেওয়া ডাটা স্ক্যান থেকে স্ক্যান্ড ইমেজ, যেখান থেকে দেখা যাচ্ছে যে এসএসসির দেওয়া নম্বর এবং সার্ভারের নম্বর আলাদা আলাদা। প্রধান বিচারপতি আরও বলেন, স্ক্যানিংয়ের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। ডাটা স্ক্যানটেক এই কাজ এসএসসির অফিসে করেছে। স্ক্যানারের মেটা ডাটা খতিয়ে দেখতে হবে যে কোনো পরিবর্তন করা হয়েছিল কিনা।
এগুলো যদি সত্যি হয় তাহলে বৈধ অবৈধ আলাদা করার কোনো উপায় নেই। প্রধান বিচারপতি জানতে চান, সমস্ত পরীক্ষার্থীর ওএমআর শিট সার্ভারে আছে নাকি কিছু হারিয়ে গেছে। এসএসসির আইনজীবী তখন বলেন, এসএসসি মূল্যায়নের বরাত নাইসাকে দিয়েছিল, ডাটা স্ক্যানটেককে কোনো কাজের বরাত এসএসসি দেয়নি। ডাটা স্ক্যানটেক সম্পর্কে এসএসসি কিছুই জানতো না। আমরা কখনোই হলফনামা দিয়ে কথা বলিনি যে আমাদের কাছে মিরর ইমেজ আছে। প্রায় ২৬ লক্ষ পরীক্ষার্থী ছিল, এসএসসি নিয়মিত পরীক্ষা নেয়, সমস্ত ওএমআর শিট সংরক্ষণ করা সম্ভব নয়। দুর্নীতি হয়েছে এটা তো সবাই জানে, এবং এর জন্য তো একটা সিস্টেম দায়ী। যারা কষ্ট করে পরীক্ষা দিয়ে আজকে যোগ্য হয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে, এটা কখনো মানা যায় না। সিজিআই আজকে নিজে জিজ্ঞাসা করেছিলেন যে ওই ওএমআরে কি কি তথ্য আছে, একজন ক্যান্ডিডেটের ওখানে নাম, রোল নাম্বার, সাবজেক্ট কোড, এমনকি সিগনেচার, ইনভিজিলেটর সিগনেচার, এমনকি নিজেদের যে ক্যান্ডিডেট সিগনেচার সেটা আছে। আমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছিল তাতে কিন্তু ওই ইনভিজিলেটরের সিগনেচার আছে, আমাদের সিগনেচারও আছে। তাহলে যদি সব কিছু তথ্য মিলিয়ে দেখা হয় ওই ওএমআরটা আমারই, এটা প্রুফ হয়। যেখানে পুরো 9-10-এ মাত্র 8.5% ইলিগালিটিস হয়েছে, আর 11-12-এ 14%। তার মানে 9-10-এ 92% ঠিকঠাকভাবে চাকরি পেয়েছে, আর 11-12-এ 86% ঠিকঠাকভাবে চাকরি পেয়েছে। তাহলে শুধুমাত্র এই 8.5% আর 14%-এর জন্য হোল 100% ক্যান্ডিডেটকে ছুড়ে ফেলে দেওয়ার মতন একটা ব্যবস্থা, সেটা কেন? আমরা এই বঞ্চনার শিকার কেন হব? প্রধান বিচারপতি বলেন, এখন মূল প্রশ্ন হলো হার্ড ডিস্কে পাওয়া তথ্যের সত্যতা। আমাদের কাছে যে ডাটাবেস বা তথ্য উপলব্ধ আছে সেটা কি আসল ডাটাবেস? এটাই এখন মূল প্রশ্ন, কারণ সিবিআই এ সম্পর্কে নির্দিষ্ট অবস্থান গ্রহণ করতে পারেনি। আমি এখন খালি ওএমআর শিট নিয়ে চিন্তিত, ওএমআর পরিবর্তন করার সম্ভাবনা নিয়ে আমি ভাবছি। আপনাদের তরফ থেকে কিছু ম্যানিপুলেশন করা হয়েছে, এখন সেটা পঙ্কজ বনসালের তরফ থেকে করা হয়েছে কিনা খতিয়ে দেখা বাকি আছে, কিন্তু আপনাদের আধিকারিকরা সমস্যায় পড়বেন। তখন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন, এই নিয়োগে সবথেকে বেশি সমস্যা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে, কারণ এখানেই সবথেকে বেশি অবৈধ নিয়োগ হয়েছে বলে অভিযোগ। আমরা তো এইটাই চাই, কারণ যে ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া হয়েছে সেখানে আমাদের কোনো নাম নেই, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন এখনও অবধি নেই। তো আমরা তো সেগ্রিগেশনই চাই, সেটা রাজ্য সরকার হয়তো অনেকটা পরে বলল। সিবিআই যে লিস্ট দিয়েছেন বা রাজ্য সরকার বা এসএসসি যে লিস্ট দিয়েছেন, সেগ্রিগেশন আমাদের দরকারি, কারণ সেগ্রিগেশন না হলে তো হবে না, বিষয়টা ক্লিয়ার হবে না। নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে উদ্ধার হওয়া ওএমআর শিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এদিন চাকরিচ্যুতদের আইনজীবী দাবি করেন, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 65 ধারা অনুযায়ী ওই সব ওএমআর শিট যাচাই করার কোনো শংসাপত্র নেই। এদিন সর্বোচ্চ আদালত বলে, এভিডেন্স অ্যাক্টের 65B সার্টিফিকেট নিয়ে একটা ভুল ধারণা আছে। কোনো নথির মূল্য ঠিক কতটা সেটা শুধুমাত্র এই সার্টিফিকেট দ্বারা নির্ধারিত হয় না। 65B সার্টিফিকেট দিয়ে এটা প্রমাণ করা যায় না যে আসল ওএমআর এর স্ক্যান্ড কপি হার্ড ডিস্কে আছে। তখন 300 বিতর্কিত চাকরি প্রাপকের আইনজীবী দাবি করেন, পঙ্কজ বনসালের কাছ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কের মধ্যে থাকা ওএমআর শিট আমাদের নয়। প্রধান বিচারপতি বলেন, আপনাকে ধন্যবাদ আমাদের আশঙ্কাকে সমর্থন করার জন্য। স্কুল সার্ভিস কমিশন যদিও বলেছেন যে তাদের কাছে কোনো ওএমআর শিট নেই, তখন আমরা যে আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলাম সেই আরটিআই রেসপন্সে তারা যে স্কুল সার্ভিস কমিশন যে আরটিআই অ্যান্সার যে দিয়েছে যে ওএমআর শিটগুলো তাদের নিজস্ব ডাটা থেকেই তারা দিয়েছে বলে তারা নিজেরাই উল্লেখ করেছে। মহামান্য বিচারপতি সেগুলো তাদের কাছ থেকে জানতে চান যে তাহলে এই যে আরটিআই রিপ্লাইয়ে আপনারা যে অ্যাপ্লিকেশন করলো তার রিপ্লাইয়ে যে ওএমআর শিট দিলেন, সেই ওএমআর শিটটি কোথা থেকে এসছে? স্টেট, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সিবিআই এর ওএমআরটাকে চ্যালেঞ্জ করছে না। তারা বলছে না যে সিবিআই এর ওএমআরটা ফেক এবং ফলস, এটা তারা বলছে না। বেসিক্যালি তারা এই সিবিআই এর ওএমআরটা মেনে নিচ্ছে, বেসিক্যালি কোর্টে চুপ থাকছে এই বিষয়ে, কারণ তারা নিজেরাও জানে যে এই ওএমআরগুলোকে ট্যাম্পারিং করেই ব্ল্যাঙ্ক ওএমআর-এর চাকরি তারা দিয়েছে। তাহলে কি হার্ড ডিস্কে থাকা ওএমআর শিট আগেই বদলে ফেলা হয়েছে? তাহলে কোন তথ্যের ভিত্তিতে আলাদা করা হবে যোগ্য অযোগ্য প্রার্থীদের? সেই প্রশ্নটা রয়েই গেল। মামলার পরবর্তী শুনানি হবে পরের মাসে। প্রিয়াঙ্কা, আজকে নিঃসন্দেহে তোমাদের একটা বড় স্বস্তির দিন। তুমি আগের দিনের অনুষ্ঠানে বলছিলে যে চাকরির সুরক্ষা এবং তার সঙ্গে সম্মান, কিন্তু এই 16ই জুলাই অবধি তোমাদের যাদের স্কুলে ফিরবে তোমরা, তাদের কিন্তু দুর্নীতির জন্য কার্যত একটা মুচলেখা দিয়ে ফিরতে হবে, একটা আন্ডারটেকিং দিতে হবে যে আমি যদি ভবিষ্যতে অযোগ্য প্রমাণিত হই তাহলে ভবিষ্যতে বেতন ফেরত দিতে বাধ্য থাকব। এতদিন ধরে যে অস্বস্তির মধ্যে ছিলাম এটার আমরা ডিজার্ভ করি না। আমাদেরকে এই জায়গায় আনা হলো কিভাবে? মানে প্রথম থেকেই যদি এসএসসি তার নিজের
যথার্থ ভূমিকা পালন করত, যদি সরকারের বারবার বলছি যদি একটা কন্ট্রোল থাকতো, কারণ এটা তো পশ্চিমবঙ্গের বাইরে নয় এসএসসিটা, সরকারের যদি একটা গুড গভর্নেন্স থাকতো তাহলে কিন্তু আজকে এই যে একটা পরিকল্পিত দুর্নীতি সেটা কিন্তু সংগঠিত হতেই পারতো না। এবার এখন যেটা প্রথম বলার যে আমাদের সম্মানের ক্ষেত্রে যেটা বললেন, এটা কিন্তু মানে আমরা কেউ ভুলে যেতে পারি না, আমরা যারা শিক্ষক তারা কিন্তু প্রত্যেকেই আমরা মা সরস্বতীর প্রতিনিধি। আজকে ক্রমাগত এই শিক্ষক এবং শিক্ষার প্রতি যে অসম্মান চলছে তার অবসান অবিলম্বে প্রয়োজন। সেক্ষেত্রে এসএসসির এখনও যথার্থ ভূমিকা পালন করা বাকি, কারণ তারাই প্রকৃত অর্থে বলে দেবে কারা যোগ্য কারা অযোগ্য। ইনফ্যাক্ট তারা এর আগে ভূমিকা পালন করলে এই দিনটাও আসতো না, এবং আমরা যে রাত্রিগুলো ঘুমাতে পারিনি, যে চোখের জল ফেলেছি, বা ধরুন আমাদের কথা যদি ছেড়েই দিই, যারা রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে প্রায় 1150 দিন, হ্যাঁ, তারা কিন্তু যোগ্য দাবিদার, অথচ তারা রাস্তায় বসে আছে। তারা কি এটা ডিজার্ভ করে? আজকে যদি এসএসসি যথার্থ ভূমিকা পালন করতো তাদের চাকরি কবে পেয়ে যাওয়ার কথা। অনেকের তাদের কোর্টে আসার মতো সামর্থ্য নেই, ফিনান্সিয়ালি চ্যালেঞ্জড, তারা পারেনি, সে জায়গা থেকে কিন্তু তারা রাস্তায় বসে আছে। তো সেখানে এসএসসির আজও সময় আছে যথার্থ ভূমিকা পালন করার। তারা যদি বলে দেয় তারা যদি অযোগ্য কারা এবং যোগ্য কারা, অযোগ্যদের সিস্টেম থেকে বার করার ক্ষেত্রে যাতে কড়া পদক্ষেপ যদি গ্রহণ করে, তাহলে কিন্তু যারা রাস্তায় বসে আছে তারা তাদের যোগ্য সম্মানটা ফিরে পায়। মাননীয় প্রধান বিচারপতি নিজেই প্রশ্ন তোলেন যে 2016 নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো 2022-এ, এটা কেন হচ্ছে, এটা কেন তৈরি হলো? স্বয়ং প্রধান বিচারপতি এই প্রশ্ন তুলেছেন। প্রক্রিয়া সমাপ্তি হয়ে গেল 2019 সালে। একদম। তাহলে নিয়োগ কি এমন পরিস্থিতি হলো যেখানে আমাকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হতো? আমার যদি শিক্ষকের অভাব থাকতো আমি নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতাম, তাহলে তো আরও অন্য অনেক যারা যোগ্য তারা বসতে পারতো। কি এমন অবস্থা হলো যে আমাকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সেই ওয়েটিং লিস্ট থেকেই নিতে হবে? এক, আর এখানে যেটা বলেছে এটা সম্পূর্ণ সত্য না, কারণ ঠিক এই অতিরিক্ত শূন্যপদ তৈরি হলো, তারপরই স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে আবেদন জানালো যে যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে এই অতিরিক্ত শূন্যপদে তাদেরকে আমরা নিয়োগ করে তাদের চাকরিটা আমরা বজায় রাখতে চাইছি। এর থেকে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত শূন্যপদটা ক্রিয়েটই করা হলো যারা বেআইনি, তাদের যাতে চাকরি বেঁচে যায় তাদের জন্য। এখানে রাজ্য সরকারের একটা পাল্টা যুক্তি আজকে কোর্টে আলোচিত হচ্ছিল, বলা হচ্ছিল যে আমরা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছি কিন্তু তাতে তো নিয়োগ করিনি। নিয়োগ কেন হয়নি? কারণ হাইকোর্টের স্টের জন্য, হাইকোর্টের স্টের জন্য। কিন্তু আপনাকে এখানে দেখতে হবে ক্রিমিনালিটিটা কি, ক্রিমিনালিটি আমার ইন্টেনশনটা কি, যে বেআইনি চাকরি যারা পেয়েছে তাদের চাকরিটা রক্ষা করতে হবে। আপনারা কি করে, যেখানে কনফিডেন্সিয়াল ব্যাপার, লক্ষ লক্ষ ছেলের ওয়েমার শিট, অ্যান্সার কি, আপনারা কাকে দিচ্ছেন, কার কাছে যাচ্ছে জানেন না। ইটস আ সিরিয়াস ব্রিচ অফ সিকিউরিটি প্রোটোকল, কোর্ট আনকোর্ট অনারেবল চিফ জাস্টিস এটা বলেছে আজকে। এতেই বোঝা যাচ্ছে যে আজকে এটা পরিষ্কার যে দুর্নীতি হয়েছে। আর এই স্থগিতাদেশ কেন দিয়েছে? অনেকে অনেক বলছে স্থগিতাদেশ দিয়েছে। স্থগিতাদেশ মনে করে থাকবেন যে কোনো স্থগিতাদেশ দেয় যখন, নর্মালি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দেয় যে প্রাথমিকভাবে আমরা মনে করছি যে অর্ডারের এই ভুল, কিন্তু আজকে কিন্তু অর্ডারে সেই অবজারভেশন নেই, বরঞ্চ বারংবার বলা হয়েছে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এখানে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য তির্যক মন্তব্য পর্যন্ত হয়েছে, কিন্তু রাজ্য সরকার আজকে প্রমাণ করে দিয়েছে হ্যাঁ এটা ঠিক ছিল। শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য নয়, আজকে 26,000 মানুষের চোখের জল, তাদের আশ্রয়হীন, তাদের নিঃসঙ্গতা, আজকে দাঁড়িয়ে সেই ন্যায়ালয় কিন্তু একটাই যে বলছে যে আমরা বলেছিলাম ন্যায়ালয় অবধি তো যেতেও হতো না যদি আলাদা লিস্ট হাইকোর্টে এসএসসি দিত। তুমি তো দেখেছো যে হাইকোর্টের নিশ্চয়ই এসএসসির তরফে চেয়ারম্যান প্রথম দিন বললেন যে আমি জোর দিয়ে বলতেই পারবো না, আমি সার্টিফাই করতে পারবো না যে এই 19,000 হচ্ছে যোগ্য। পরের দিন তার বিবৃতি সম্পূর্ণ পাল্টে গেল, 180 ডিগ্রি ঘুরে তিনি বললেন হ্যাঁ যোগ্য এবং অযোগ্যদের লিস্ট করা সম্ভব। প্রশ্ন আছে আমার, একটা হচ্ছে এই সিবিআই যখন ইনভেস্টিগেশন করছে যোগ্যদের বাদ দিয়ে, এই লিস্টটা বাদ দিয়ে খালি ইনভেস্টিগেশন করলো, কোথাও দাঁড়িয়ে তাদের রিপোর্টে একবারও বলেছে এসএসসি কে তাদের কোঅপারেট করছে না, বা রাজ্য সরকার কোঅপারেট করলে কোন রিপোর্টে আছে সিবিআই? আমি বলছি আকাশ পাতাল ফারাক। আজকেও সুপ্রিম কোর্টে, যেহেতু আমি বাড়তি সময় দেবো, সিবিআই অযোগ্য কত এই সংখ্যাটা তুমি যদি আজকে দেখো, আজকে সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে 8,324 জন, আর এসএসসি বলছে অযোগ্য 5,250 জন। এবার কি বলবে তুমি?
না এবার কোনটা ফ্যাক্ট? আচ্ছা, আজকে গোটা সওয়ালটা হলো সিবিআই রিপোর্টের ওপর, যেটা বলছে ৮৩২৪ জন। সিবিআই যখন আজকে ৮৩২৪ জন বলছে, তখন আর এসএসসির আইনজীবী তাতে অপোজ করছেন না। তাহলে আমার বিনীত প্রশ্ন, কোনটা আসল ফিগার? তাহলে সিবিআই এটা আগে করলো না কেন? আমি তো ওটা প্রশ্ন করতে পারি। আমি তো বলছি এসএসসি আগে তালিকাটা দিল না কেন? একই ব্র্যাকেটের মধ্যে যখন সবাইকে ফেলে দেওয়া হয়েছে, এর দায়িত্ব মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। আর এই যে একটা কথা হচ্ছিল, একটু আগে শুনছিলাম যে ওটা কেন আগে হয়নি, সেটা কেন হয়নি। আজকে মুখ্যমন্ত্রী যখন বলেন যে 294টা সিটে আমি প্রার্থী, আর তৃণমূল কংগ্রেস যখন বলেন সবই তার অনুপ্রেরণাতে হয়, তারও মানবিকতার খাতিরে আমি শুনছি মানবিক দিক। নিঃসন্দেহে ঠিক কথা বলেছেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর তো একটা মানবিক দিক আছেই। তার কারণ মুখ্যমন্ত্রী তো জানেন কোটি কোটি টাকা তারা ইনকাম করেছেন, লক্ষ লক্ষ টাকা বিক্রি করে যারা চাকরি নিয়েছেন, সেটা ৫,০০০ হোক, ৬,০০০ হোক, ৭,০০০ হোক, যাই হোক, তার দলের নেতা মন্ত্রীরা ঘটি বাটি বিক্রি করে, জমি বিক্রি করে যাদের কাছে টাকা নিয়েছেন, তাদের প্রতি তো মানবিক হতেই হবে। আর তাদের প্রতি যদি মানবিক না হন, তাহলে তো তারা ওই কালীঘাটের সামনে, শান্তিনিকেতনের সামনে ধর্ণা দেবেন। আর সেই ধর্ণা পশ্চিমবঙ্গের পুলিশ আটকাতে পারবে না। তার কারণ তারা অন্যায় কাজ করে থাকলেও তারা যে দোকান থেকে এই চাকরিগুলো কিনেছেন, সেই দোকানের সামনে যদি শান্তিপূর্ণ ধর্ণা দেন, আমরা সাধারণ মানুষ তাদের সাথে ধর্ণায় বসবো। অর্থাৎ মূল প্রশ্নের উত্তর এখনো অধরা। যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ পাশ করে যোগ্যতার জোরে চাকরি পেয়েছেন, তাদের কি হবে? তার কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য বাছাই না হলে পুরো প্যানেল বাতিল করতে হবে। এই আবহেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নতুন মোড় আসে। 2016 সালের এসএসসি 26,000 চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি করেন 300 জন বিতর্কিত চাকরি প্রার্থীর আইনজীবী। তিনি দাবি করেন, নাইসার প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনসালের কাছ থেকে যে 3টি হার্ড ডিস্ক উদ্ধার হয়, তার মধ্যে থাকা ওএমআর শিট আমাদের নয়। তখন প্রধান বিচারপতি বলেন, আপনাকে ধন্যবাদ আমাদের আশঙ্কাকে সমর্থন করার জন্য। ওএমআর শিটের অরিজিনাল কপি সংরক্ষণ করেনি এসএসসি, মিরর ইমেজও নেই। তাহলে চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য নির্ধারণ হবে কোন তথ্যের উপর ভিত্তি করে? এখন সবথেকে বড় হয়ে দেখা দিয়েছে এই প্রশ্নই। কারণ এখন ভরসা বলতে সিবিআই এর রিপোর্ট এবং পঙ্কজ বনসালের গাজিয়াবাদের বাড়ি থেকে উদ্ধার হওয়া 3টি হার্ড ডিস্ক। কিন্তু সেই হার্ড ডিস্কে থাকা ওএমআর শিটের ছবির প্রামাণ্যতা নিয়েও প্রশ্ন উঠে গেল। 2016 সালের আগে পর্যন্ত খাতায় লিখে এসএসসি দিতে হতো। সেই খাতা 3 বছর সংরক্ষণ করা হতো। কিন্তু 2016 সালে প্রথমবার ওএমআর শিটে পরীক্ষা হয় এবং 3 বছরের বদলে তা 1 বছরের সংরক্ষণের সিদ্ধান্ত হয়। সেই 2016 সালের এসএসসি চাকরি নিয়েই দানা বাঁধে বিতর্ক। বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি, গোপন টেন্ডারে ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বেছে নেওয়া, নাইসার আবার ওএমআর স্ক্যানের জন্য নিয়োগ করে ডেটা স্ক্যানটেক নামে একটি সংস্থা। সার্ভারে স্ক্যান করা কপি না রেখেই আসল ওএমআর নষ্ট করে ফেলা হয়। 2016 সালে এসএসসির নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে ওঠে এরকমই অভিযোগের পাহাড়। গ্রুপ সি, গ্রুপ ডির কর্মী নিয়োগের পাশাপাশি নবম, দশম এবং একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। মামলা করায় কলকাতা হাইকোর্টে। প্রায় 3.5 মাস ধরে চলার পর চলতি বছরের 22 এপ্রিল 2016 সালের এসএসসি সমস্ত নিয়োগই অবৈধ বলে জানিয়ে দেয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। বাতিল করে দেওয়া হয় পুরো প্যানেল। শুধু তাই নয়, হাইকোর্টের রায় অনুযায়ী বাতিল হয়ে যায় অতিরিক্ত শূন্য পদের সব চাকরি। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায় বিচারপতিরা বলেন, বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা, তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক তার রায় বলেন, চাল ও কাকড় আলাদা করা যায়নি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও উচ্চ আদালতের এই রায়ের সমর্থনে সওয়াল করে বলেন, মুড়ি মিছরি আলাদা করা যায়নি। সরকার বা কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ সবাইকে এগিয়ে আসতে হবে বিচার ব্যবস্থাকে সাহায্য করার জন্য, যাতে সঠিক বিচারটা আমরা প্রত্যেকটা প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা বা চাকরিজীবীরা প্রত্যেকেই যাতে আমরা পাই। রাজ্য সরকার বলেছে যে কে যোগ্য কে অযোগ্য সেটা প্রমাণ করা সম্ভব। তার মানে কি নিশ্চয়ই সরকারের কাছে কোনো কপি আছে, নাহলে তারা বলবে কি করে যে কে যোগ্য কে অযোগ্য, এটা সেগ্রিগেশন করা সম্ভব। হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার, এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশ। চলতি বছরের 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই 25,753 জনের চাকরি আপাতত যাচ্ছে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না।
পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা যারা চাকরি করছেন তাদের মুচলেখা দিতে হবে যে তারা যদি অযোগ্য প্রমাণিত হন তাহলে তাদের ফেরত দিতে হবে সম্পূর্ণ বেতন। সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে আসে অতিরিক্ত শূন্যপদ তৈরির প্রসঙ্গ। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তখন বলেছিলেন, কেন রাজ্য সরকার এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিল? 2016 নিয়োগ প্রক্রিয়ার অতিরিক্ত শূন্যপদ কেন 2022 সালে এসে তৈরি হলো? রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় 2021 সালে এইসব মামলা কলকাতা হাইকোর্টে আসে। সেই সময় র্যাঙ্ক জাম সহ একাধিক অভিযোগ সামনে আসে। তারপরই 6,861টি অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়। হাইকোর্টকে এ বিষয়ে অবগত করা হয়। আদালতের নির্দেশে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। অন্তর্বর্তী নির্দেশে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, মন্ত্রিসভা সহ যারা অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন তা নিয়ে সিবিআই তদন্ত চালাবে, তবে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। ওএমআর নষ্ট করে দেওয়া প্রসঙ্গে সর্বোচ্চ আদালত বলেছিল, যখন ওএমআর নষ্ট করা হবে তখন তো এটা নিশ্চিত করতে হবে যে মিরর ইমেজ আপনাদের সার্ভারে আছে। এটা তো এসএসসির দায়িত্ব। এসএসসির কাছে যারা নিয়োগকারী সংস্থা তারা তো জানে কারা অযোগ্য আর কারা যোগ্য, কারণ এত কিছু পরেও কোথাও তো সিবিআই বা এসএসসির কোনো লিস্টে আমাদের নাম নেই। সুতরাং এসএসসি সেই কাজটা করুক। রাজ্য সরকারের উচিত এই যে অনেক উচ্চশিক্ষিত মাস্টারমশাইরা যোগ্য গ্রাম বাংলা থেকে উঠে আসা সাধারণ ঘরের সন্তান তাদের স্বার্থ সুনিশ্চিত করা, আর যারা যদি কেউ অবৈধভাবে চাকরিটা পেয়ে থাকে সুপ্রিম কোর্টের দায়িত্ব তাদেরকে এই প্যানেল থেকে বহিষ্কৃত করা, বিদ্যালয় শিক্ষা থেকে তাদেরকে বহিষ্কৃত করা। এই বিতর্কের মধ্যেই এসএসসিকে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এসএসসি জানায় 2016 নিয়োগে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম ও একাদশ দ্বাদশে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা 1212। চলতি সপ্তাহে সর্বোচ্চ আদালত জানিয়েছিল, কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কিনা তা দেখা হবে। কিন্তু এদিনের শুনানিতে তার উত্তর অধরাই রইল। বারবার মাননীয় বিচারপতিরা জানতে চেয়েছেন এসএসসির কাছে যে যোগ্য এবং অযোগ্য তাদের আপনারা আলাদা তালিকা দিন। এসএসসি দিতে পারেনি, অনেকে বলছেন যে দিতে ইচ্ছে করে তারা দেয়নি, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমার বক্তব্য যে যারা এর ভেতরে একজনও যদি যোগ্য শিক্ষক শিক্ষিকা থাকেন, অনেকে আছেন, 8 বছর পরে কি তাদের আবার পরীক্ষায় বসতে হবে? এই মুহূর্তে এই হাইকোর্ট তাদের যারা যোগ্য অথচ যাদের প্যানেলটা বাতিল হয়ে গেল তাদের কি সুরাহা দিয়েছে? এই রায়ের 204 নম্বর পেজে চলে যান। স্কুল সার্ভিস কমিশন সে ডাটা দিয়েছিল, সেই স্ট্যাটিস্টিক্যাল ডাটায় দেখবেন একদম কলাম করে দেওয়া হয়েছে। একদম দেখুন এখানে যে কলাম দেওয়া আছে, এই কলামে দেখুন এক্সেস অ্যাপয়েন্টমেন্টের কোনো কলাম আছে? নেই। না, আমরা এই যে তথ্য বোর্ডের দেওয়া যে তথ্য যে গ্রুপ সি তে এতগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছি, গ্রুপ ডি তে এতগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছি, 9-10 এতগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছি, 11-12 এতগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছি, আমরা তার ট্যাবুলার শিট দিয়ে আদালতে দেখিয়েছিলাম। টোটাল ভ্যাকেন্সি ছিল এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় 24,640টি, অথচ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে বোর্ড 25,753টি। দেখুন লিস্টে নেই। অর্থাৎ আদালতে যখন এসএসসি কে বলছে, বোর্ডকে বলছে তুমি ডিসক্লোজ করো সমস্ত তথ্য, তাহলে আমি টেন্টেড ক্যান্ডিডেট নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করে শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেট গুলোকে বাতিল করব, যে নন টেন্টেড ক্যান্ডিডেট গুলোকে রেখে দেব। সসম্মানে চাকরি করবেন। কিন্তু কে ডিসক্লোজ করেনি? বোর্ড করেনি, এসএসসি করেনি, স্টেট করেনি। উল্টে স্টেট কি করেছে? স্টেট এই যে অযোগ্য চাকরি প্রাপক তাদের চাকরি বাঁচানোর জন্য ক্যাবিনেট ডিসিশন নিয়েছে যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করব। আপনার কাছে নিশ্চিতভাবে সেই সুপার নিউমেরিক পোস্ট তৈরির সেই ক্যাবিনেট মেমোরেন্ডামটি আছে। ক্যাবিনেট মেমোরেন্ডাম খুলে দেখুন কি বলেছে। ক্যাবিনেট মেমোরেন্ডাম বলছে যে গোটা রাজ্য জুড়ে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তার কগনিজেন্স নিল। তারপরে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করলো না। আচ্ছা বলুন তো, সংবিধানের শপথ নিয়ে কোনো মন্ত্রিসভা এ কথা বলতে পারে যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে? হ্যাঁ, আই সিট টাইট অ্যাবাউট দ্য ম্যাটার। আজকে রায় নিয়ে কথা হচ্ছে সুমনদা, এই রায় নিয়ে যখন কথা হচ্ছে না, আমাদের 2019-এ একটু ফিরে যাওয়া উচিত। 19 নিয়ে অনেক কথা হচ্ছিল। 19-এ সেই 27 দিনের আন্দোলন, একটা বোনের মিসক্যারেজ হয়ে গেল, পাশে আহারে বাংলা চলছিল, তৃণমূলের নেতারা সেখানে গেল, গান্ডে পিন্ডে খেয়ে আসলো, ওখানে একটা বোনের মিসক্যারেজ হলো, হসপিটালাইজড হলো প্রায় 80 জনের ওপর, সেখানে ডেঙ্গু হলো তাদের। তারপর গিয়ে মুখ্যমন্ত্রী গেলেন ভোটের আগে মার্চ মাসে, গিয়ে বললেন যে আমরা একটা তোমাদের দেখছি, একটা উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট হলো। সেই উপদেষ্টা কমিটি কিছু অ্যাপয়েন্টমেন্ট দিল। কাদের অ্যাপয়েন্টমেন্ট দিল? এই অ্যাডিশনাল প্যানেল, যাদের অতিরিক্ত নিয়োগ যেগুলোর কথা শামীমদা বলছিল,
সেই অতিরিক্ত নিয়োগগুলোর অ্যাপয়েন্টমেন্ট হলো, মুখ্যমন্ত্রীর জন্য হলো, তোমার সাথে এসে এবং ধরো এই প্রায় 1100 দিন তারা বসে আছেন, একবার তাদের শৌচালয় যেটা অস্থায়ী সেটা তুলে দেওয়া হয়েছে, কখনো রাতের অন্ধকারে তুলে দেওয়া, একটার পর একটা খালি আইনি লড়াই ছিল, রায়ের পিছনে 1000 দিনের ওপর তাদের বসে থাকা, হাঙ্গার স্ট্রাইক। আমি বললাম একটা মেয়ের মিসক্যারেজ হয়ে যাওয়া, তার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া কতটা কষ্টটা মা জানে, ডেঙ্গু হওয়া, হসপিটালাইজ হওয়া, মার খাওয়া, তারপর আইনি লড়াই, তারপর আজকে এই রায় এসছে। তোমার শোয়ে এসে আমি একটা ডাস্টবিন থেকে পাওয়া কাগজ দেখেছিলাম, মনে আছে? সুপার নিউমারি পোস্ট করে ব্রাত্য বসু বলেছিল ব্যতিক্রমী নিয়োগদের রাখার জন্য। এই ব্যতিক্রমী নিয়োগের ফলে কি কি হচ্ছিল সুমনদা? 300 কোটি টাকা এক্সট্রা খরচ হতো। অ্যাপ্রুভাল কে দিল? ফিনান্স ডিপার্টমেন্টের শীর্ষে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় পড়লো? কে পাঠালো? শিক্ষা দপ্তরের মন্ত্রীকে ব্রাত্য বসু। ক্যাবিনেট ডিসিশন অ্যাপ্রুভ হলো, ক্যাবিনেটের শীর্ষে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। চোরেদের দ্বারা, চোরেদের জন্য, চোরেদের পরিচালিত সরকার। আর দেখো এরা বারবার করেছে। আর কি তুমি রায়টা দেখেছো সুমনদা? পুরো রায়ের ছত্রে বলা, পুরো রায়, পুরো পেজটা পড়ে নাও, তোমার দর্শকদেরও বলবো পুরোটা পড়ার জন্য। একটা লাইন বলেনি এসএসসি মানে কমিশন, সরকার একটা লাইন ব্যয় করেনি যারা এই প্যানেলে যোগ্য চাকরি তাদের জন্য একটা লাইন বলেন। যারা বারবার বিচারপতিরা জিজ্ঞেস করেছে যে আপনারা তালিকা দিন, কারণ কি সুমনদা? আজকে বলছেন 19,000 তালিকা দিলেন না কেন? কারণ আছে। এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাইকোর্টকে ভয় পায় না, তারা মনে হয় কনজিউমার ফোরামকে ভয় পায়। কেন বলছি? টাকা দিয়ে তো চাকরি বিক্রি হয়েছিল, ব্যতিক্রমী নিয়োগ যাদেরকে বোঝা টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছিল, এরা মনে হয় ভয়ে ছিল চাকরিটা যদি চলে যায় কনজিউমার ফোরামে গিয়ে যদি মামলা করে তাহলে টাকাটা ফেরত দিতে হবে। এদের ন্যূনতম লজ্জা নেই সুমনদা। আজকে দাঁড়িয়ে যে কথা তোমরা এতক্ষণ আলোচনা করছি আমরা, ভারতবর্ষের আইন বলছে ভাই যদি 10 জন অপরাধীও বেরিয়ে যায়, পার পেয়ে যায়, তাহলে যেন একজন নিরাপরাধ, যা তুমি বললে, যেন সাজা না পায়। আজকে দাঁড়িয়ে ভারতবর্ষে না, এটা হচ্ছে স্পিরিট অফ জাস্টিস অলওয়েজ গোটা পৃথিবীতে। তো আজকে দাঁড়িয়ে এই যে 19,000 বা 25,000 যেটাই হোক, আজকে যারা সম্মিলন হলো, যাদের সংসার বিপর্যয় হলো, যারা আজকে প্রায় নিরাশ্রয় হয়ে পড়লেন, তাদের জন্য কি এটা ভাবা যেত না? আজকে যদি কোনো কারণে কোনো অঘটন ঘটে থাকে, রাহুল, কাউকে ভাবতে হতো না এসএসসি যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিত তাহলে এমনি এই বিচারটা হতো। আমি একটু শেষ করি। হ্যাঁ নিশ্চয়ই। যদি আজকে দাঁড়িয়ে কোথাও কোনো অঘটন হয় এর ফলে, আজকে যারা যোগ্য, যারা দিনের পর দিন পরিশ্রম করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের সাথে যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন, আমি টাকা দিয়ে ঘুষ নেওয়াটা অযোগ্য বা যারা দুর্নীতির সাথে জড়িত, আমি তার হয়ে একটা কথা বলছি ভাই, এখানে আমি একটা কথা বলিনি, তাদের হয়ে কোনো জাস্টিফাই করছি না, কাজ হয়ে কোনো আমি জাস্টিফাই করতে চাই না। কিন্তু যারা যোগ্য, যারা আজকে দাঁড়িয়ে দিনের পর দিন পরিশ্রম করে ওই জায়গায় নিজেকে নিয়ে এসছেন এবং চাকরি পেয়েছেন, আজকে ওই মার্কশিটের কথা বলছো, সেখান থেকে বোঝা যেত না যারা সিবিআই এতদিন ঢক্কা নিনাদ করে এতদিন ধরে ইনভেস্টিগেট করেছে, তারা কি একটা করতে পারতো না? বামফ্রন্টের সরকারের সময় বিশাল আলোচনা হয়েছে, বিরাট আলোচনা হয়েছে, দিনের পর দিন হয়েছে। একটা প্রজন্ম ইংরেজি শিখতে পারেনি, ইংরেজি তুলে দেওয়ার জন্য আলোচনা হয়েছে, তার ভালো মন্দ বিচার হয়েছে, একটা সরকার গেছে, চলে গেছে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পুরো শিক্ষা দপ্তরটাকেই তুলে দিলেন, শিক্ষা ব্যবস্থাটাকেই তুলে দিলেন, শিক্ষা ব্যবস্থাটাকেই তাকে তুলে দিলেন। আপনি বলুন তো সুমনদা, আমি এইসব বিচার্য বিষয়ের মধ্যে বলছি, 4 বছর 5 বছর 6 বছর যাই বিতর্ক থাকুক, এই অযোগ্য শিক্ষকদের কাছে লাখ লাখ বাচ্চারা পড়াশোনা করলো। একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, তাই এই বাচ্চাগুলো কি শিখলো এর ভরপাই কি মুখ্যমন্ত্রী করবেন? আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত, আমরা জানি কম্বাইন্ড ডিসিশন, সেই কম্বাইন্ড ডিসিশন থেকে একটা জিনিসের উৎপত্তি, দায় কেন মুখ্যমন্ত্রী নেবেন না? আজকে বিচারপতিদের আপনি দোষ দিচ্ছেন, বিচারককে দোষ দিচ্ছেন, আপনি বলছেন তারা বায়াসড ডিসিশন দিচ্ছে। আজকে যদি বায়াস ডিসিশন, তাহলে এই পরিস্থিতি আসলো কেন? তাহলে তার আগে পর্যন্ত আপনি চেক অ্যান্ড ব্যালেন্সে রাখলেন না কেন? তার মানে কি আপনি জানতেন এই সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছে কেন? আমি বলছি আপনাকে সুমনদা, এর জন্য এত বিশ্লেষণ করার দরকার পড়ে না। আগামীকাল থেকে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, রীতিমতো মেনু কার্ড করে যে নেতারা চাকরি বিক্রি করেছে, যেমন আমরা হোটেলে মেনু কার্ড দেখে দেখে জিনিসপত্র কিনি, খাবারের অর্ডার দিই, এরা মেনু কার্ড করে চাকরি যারা বিক্রি করেছে তাদের বাড়িতে গিয়ে সুদ সমেত টাকা ফেরত চাইবে। এই আনরেস্ট তৈরি করার দায় কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গে যারা টাকা দিয়েছে তাদের মধ্যে বহু গরিব মানুষ আছেন। গাজিয়াবাদ থেকে সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্কে পাওয়া ওএমআর তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।
উদ্ধার হওয়া মিরর ইমেজ কি আসল ওএমআর-এর? এদিন এই প্রশ্নই তুললেন প্রধান বিচারপতি। এসএসসি মামলা তদন্তে নেমে বিস্ফোরক তথ্য হাতে এসেছিল সিবিআই-এর। একেবারে ফাঁকা ওএমআর শিট, একটা কালির আঁচড় পর্যন্ত নেই। অথচ শূন্য পাওয়া প্রার্থীদের নম্বর মূল্যায়নকারী সংস্থার হার্ড ডিস্ক থেকে জাদু বলে কমিশনের ওয়েবসাইটে হয়ে গেছিল 53। পরীক্ষার্থীরা কেউ 0, 1 বা 2 পেয়েছিলেন, অথচ কমিশনের সার্ভারে তাদের নম্বর দেখানো হয়েছিল 50, 52 কিংবা 53। আবার মূল্যায়নকারী সংস্থার সার্ভারে এক পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ছিল 40, অথচ দেখা যায় কমিশনের সার্ভারে তা কমে হয়ে গেছে 10। আর এই কারসাজির নেপথ্যে গাজিয়াবাদের এক সংস্থার নাম উঠে আসে, নাইসা কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট মূল্যায়নের বরাদ দেওয়া হয়েছিল এই সংস্থাকে। নাইসার অফিস ও সংস্থার এক প্রাক্তন কর্মী পঙ্কজ বনসালের গাজিয়াবাদের বাড়ি থেকে 3টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সেই 3টি হার্ড ডিস্কে ওএমআর শিটে স্ক্যান কপি এবং প্রার্থীদের প্রাপ্ত নম্বরের তথ্য ছিল। চার্জশিটে সিবিআই দাবি করে নাইসার থেকে সমস্ত ব্যাকআপ ডেটা নেয় এসএসসি। সমস্ত ব্যাকআপ ডেটা নেবার উদ্দেশ্য ছিল একটাই, যাতে নাইসা কমিউনিকেশনসের কাছে আর কোনো তথ্য না থাকে। প্যানেলে কারচুপি করে অযোগ্য প্রার্থীদের নাম তালিকায় ঢোকানো যায়, পরে এই সমস্ত ব্যাকআপ ডেটা ধ্বংস করে দেওয়া যায়। ফলে এসএসসির দপ্তরে তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি। কিন্তু সিবিআই যখন নাইসার দপ্তরে হানা দেয়, তখন সেখানকার সার্ভার থেকে মেলে একাধিক ফাঁকা ওএমআর শিট। সেই ফাঁকা ওএমআর শিট দেখিয়েছিলাম আমরা। সিবিআই সূত্রে দাবি, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এই ফাঁকা ওএমআর শিট জমা দিয়েও চাকরি পেয়েছিলেন অনেকে, আর প্রশ্নের উত্তর দিয়েও বহু প্রার্থী চাকরি পাননি। এর পিছনে যে বিরাট দুর্নীতি আছে এটা তার প্রমাণ। ঠিক আরজি করের যে এভিডেন্স, সেই পীড়িতার শরীরটাকে নষ্ট করে দেওয়া হলো যাতে সবকিছু এভিডেন্স ছিল। এই সরকার একইভাবে কাজ করছে, এভিডেন্স নষ্ট করার মাস্টার। তাই এত বড় দুর্নীতি, তাদের বহু নেতা মন্ত্রী এর সঙ্গে যুক্ত। সামনে এসে গেলে সত্য বহু লোক ফেঁসে যাবে, সরকারও সংকটে পড়বে, সেই জন্য ওটাকে নষ্ট করা হয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে যে বাংলার যুব সমাজের সঙ্গে যে ছেলে খেলা করেছে, সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে। আমরা কি চাই? কেউ যেন বঞ্চিত না হয়। যে তাহলে কি আমরা এই বুঝে নেব শুভময়দা যে 5000-এর জন্য, আমি এই সংখ্যাটা একদম এসএসসির চেয়ারম্যানের কাছ থেকেই, সিদ্ধার্থবাবুর কাছ থেকেই নিচ্ছি, যে 5000-এর জন্য 19,000-কে বলি দেওয়া হলো। কেন এই কথাটা বলছি? যে আলটিমেটলি আমরা কি দেখলাম, যে 8 বছর পর কার্যত মুড়ি মিছরি একদর হয়ে গেল। পৃথিবীতে এরকম ঘটনা প্রচুর ঘটে আর কি, যেখানে ভুল হয়, দুর্ঘটনা হয় এবং মানুষের ক্ষতি হয়, যার ক্ষতি হওয়ার কথা ছিল না। যে সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা থাকি, এই ঘটনা ঘটে। কিন্তু ভুলটা যখন বারবার করা হয়, শুনে যখন সাবধান না হওয়া যায়, যেমন মহামান্য অভিজিৎ বাবু যখন বলছিলেন 2 বছর আগের থেকে, তখন যদি রাজ্য সরকার মনে করত, আমি আজও বিশ্বাস করি বর্তমানে যে রাজ্য সরকার আছে, যে তৃণমূল কংগ্রেস দল, তার মধ্যে প্রচুর মানুষ আছেন যারা পরিষ্কার প্রতিটা দিন বুঝতে পারছিলেন 0 51 থেকে বেশি হতে পারে না, 51 সত্যিই 71-এর থেকে কম। নতুন নাম্বার সিস্টেম যে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করেছিলেন, যে নাম্বার সিস্টেমে আপনি যখন গুনতে গুনতে যাচ্ছেন, আগে 63 এসে গেল, তারপর 15 এলো, এটা সেই দলের যে মানুষগুলো বুঝেছিলেন, তারা দলের এই ভুল আর দুর্নীতির চক্করে বেরোতে পারেননি। অভিজিৎ বাবু প্রত্যেক দিন কোর্টে যখন বলছেন, তারা শুনতে পাননি। আমাদের এই পশ্চিমবঙ্গে ঠিক যখন আর কি সিঙ্গুর আন্দোলন, যখন বুদ্ধবাবু ঠিক ডিসিশন নিতে পারছেন না, রাস্তা আটকে থাকলে তাদের তুলবেন কি তুলবেন না, সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষ যে নেতৃত্বের সংকট দেখেছে, তারপর বিজ্ঞাপনে নয়, সমীর দাদের মুখে যখন সব ঢেকে গেছিল, সমীর দারা পরিবর্তন চেয়েছিলেন, সমীর দারা পরিবর্তন আনলেন। এই যে বুদ্ধি, আমি কিন্তু সমীরদাকে ব্যক্তি আক্রমণ করছি না, সমীর, এই যে মানুষগুলো যে রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলেন অনেক স্বপ্ন নিয়ে, যে রাজনৈতিক দলের মধ্যে এখনও অনেক ভালো মানুষ আছেন, কিন্তু সেই বুদ্ধিজীবী মানুষেরা যারা সমাজটাকে চালনা করেন আর কি, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভুলগুলো নয়, দুর্নীতিগুলো নিয়ে তারা প্রতিদিন যদি কথা বলতেন, তাদের মধ্যে একমাত্র সমীর দা এক্সেপশন প্রুভস দ্য রুল হয়ে গেলে এটা তো হতে পারে না। এই যে আমরা কিন্তু কথা বলছি না, অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে কালকে তো হঠাৎ করে তৃণমূল কংগ্রেস চলে যাবে না, 2024 তো তাদের চলে যাওয়ার সময় নয়, লোকসভা নির্বাচন তো নয়, বিধানসভা 2026-এ। যতক্ষণ না এই রাজ্য সরকারের মধ্যের মানুষ, যতক্ষণ না তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত মানুষ, যতক্ষণ না যারা এসএসসিতে আছেন এই মানুষগুলো, তারা বলবেন এই সমস্যাটার সমাধান করতে হবে, ততক্ষণ কিন্তু এই সমস্যার থেকে বেরোনো যাবে না। ফলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, যাদের বুদ্ধি আছে, যারা জানেন নাম্বার সিস্টেমে কিভাবে গুনতে হয়,
তারা আপনাদের দলের মধ্যে কথা বলুন, আপনারা বলুন যে আপনারা রাজ্য সরকারে আছেন, আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসুন, আপনারা বেরিয়ে এসে আপনাদের দলটার মধ্যে থেকে, এই রাজ্য সরকারের মধ্যে থেকে এই সমস্যার সমাধান করুন। আমরা এই সরকার আমরাতে নেই, এই সরকার মনে করে ওরা, অর্থাৎ সরকার যা করবে সেটা ঠিক, তাতে মানুষের সাথে ওদের কোনো রকম সংযোগ নেই। দ্বিতীয় কথা, দেখো আজকে আমরা সব কথা বলছি যে সত্যি সত্যি তো যাদের চাকরিটা গেছে সে হতে পারে সে টাকা দিয়ে গেছে, আরেকজন হয়তো যোগ্য প্রার্থী, কে বলবে যে সেই যোগ্য প্রার্থীরাও যে টাকা দেয়নি, কে বলতে পারে? তার কারণ প্রত্যেকেই বুঝে গেছে বাংলার ছেলেমেয়েরা যারা চাকরি প্রার্থী যে এ রাজ্যে তোমার শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক ভাই, তুমি পরীক্ষা দিলেও তোমাকে টাকা না দিলে তুমি ঢুকতে পারবে না। এটা হলো প্রথম কথা। যে আপনি এই কথাটা ভাবুন তো যে একটা মানে একটা রায়, একটা দীর্ঘ মামলার পরে একটা রায় এসছে, তাহলে সেই যে রায়ের যে জায়গাটা, সেই রায়ের জায়গাটা তো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে না। রায়ের যে মামলার যে রায়টা হয়েছে সেই রায়ের জায়গাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আমি প্রথমেই যে কথাটা ভাবুন যে আপনি যদি ধরে নেন, আপনি বললেন যে এসএসসি চেয়ারম্যান যে কথাটা বলছেন যে 20,000 আর 5,000 এই যে ডিভিশনটা মানে 25,753 জনের, তাহলে বলুন যে প্রথম যে প্রশ্নটা হওয়া উচিত সেটা হচ্ছে যে ন্যাচারাল জাস্টিস। এই ন্যাচারাল জাস্টিস প্রথম যে প্রশ্নটা দেওয়া উচিত যে এই সংখ্যাটা উনি ক্যামেরার সামনে বলছেন, কোর্টে বললেন না কেন? আমি বলছি প্রথম প্রশ্ন সেটা এটাই, এসএসসি কে প্রশ্ন করবেন, সেটা এসএসসি কে প্রশ্ন করবেন, এসএসসির উত্তর দেবে সেটা, আমি সেটা বলছি না। আমি বলছি যে ন্যাচারাল জাস্টিসটা এইখানে আমি আপনার সঙ্গে একমত। ল অফ ন্যাচারাল জাস্টিস বলে যে একজন নিরপরাধ কোনো মূল্যে তিনি যেন শাস্তি না পান। পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হলেন 22 জুলাই 2022, তারপরের দিন অর্পিতা এবং তারপরের দিন সোয়ান। এরম করতে করতে গত 19 ফেব্রুয়ারি 2023-এ দুজন হলেন, নীলাদ্রি ঘোষ আর তাপস মণ্ডল। এই তাপস মণ্ডল কে ছিলেন? অল বেঙ্গল টিচার্স অ্যাচিভার্সের সভাপতি, একটা সংস্থা যারা এই সৎ অসতের মাঝখানে চাকরি বিলিয়ে বেড়াতো পয়সা নিয়ে। আর নীলাদ্রি ঘোষ তিনি তৃণমূলের খুব বড় সমর্থক শুধু নন, তিনি নাইসার আবার ভাইস প্রেসিডেন্ট মানে ভাইস চেয়ারম্যান। তিনি হাতে করে ওয়ার্ক অর্ডার নিয়ে আসতেন এসএসসির বাড়ি থেকে, এবং তিনি 19 ফেব্রুয়ারি গ্রেপ্তারে পুরো বৃত্তটা মোটামুটি। এবং সেই নাইসা এই 300 পাতার রায় বলা হচ্ছে তারা সাবলিস করেছে আরেকটা এজেন্সিকে যাদের সম্পর্কে এসএসসি জানে না, যার নাম ডেটা স্ক্যান্টিক, যাদের নাম ডেটা স্ক্যান্টিক। এবারে এইসব হওয়ার পরে এসব তো হচ্ছিল, রোজ আমরা বসছিলাম, চিৎকার চেঁচামেচি চলছিল, সুমন দ্বারা গলা চিৎকার করে আগে প্রমাণ হোক করে চিৎকার করছিলেন। তো এসব চলাকালীন এবারে এই যে 282 পাতা প্রায় 300 পাতার জাজমেন্ট, তার 215 নম্বর পাতায় রোল অফ স্টেট গভর্নমেন্ট কোর্ট বললেন, তাতে 257 নম্বর পয়েন্ট, তাতে বলছেন সেখানে পরিষ্কার, একটুকে বলছিলেন না কোথায় সরকার আর এসএসসি আলাদা, এসএসসি এফিডেভিট দিয়েছে, সেই এফিডেভিটে বলেছেন এটা হচ্ছে ক্যান 6/22, যেটা রিট পিটিশন 5406/22-এর, আর একটা ক্যান 2/22 সেটা একটা রিট পিটিশন 5538-এর। তার এগেনস্টে এরা এসএসসি এফিডেভিট দিয়ে বলল, আরে আমরা তো ক্যাবিনেট নোট আর ক্যাবিনেট মেমো দিচ্ছি, এই দেখুন ক্যাবিনেট নোট মমতা বন্দ্যোপাধ্যায় ফুল ক্যাবিনেট, এবং ক্যাবিনেট মেমো এই দেখুন এত তারিখে হয়েছে। সবাই মিলে ডিসিশন নিয়েছে যে ব্যতিক্রমী, মনে আছে পার্থবাবু চলে গেলেন, আরেকজন এসে হাজির হলেন ওই বিশিষ্ট মন্ত্রী, তিনি আবার বাংলায় খুব দরো বলেন এগুলো সব বেআইনি টেআইনি বলা যাবে না, এটা নতুন ব্যতিক্রমী। আমি যেটা বলবো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা চাকরিটা হোক তারা চেয়েছিলেন, যারা ধরুন এই মুহূর্তে বলতে দিন কি বলবেন, চুপ করে যাচ্ছি, বলো তুমি বলো না আমি বলছি, বলো না তুমি বলো। অদ্ভুত কথা। আমার কথা হচ্ছে যে যারা এই মুহূর্তে ধর্মতলায় বসে রয়েছেন, বিভিন্ন ধর্নায় দীর্ঘদিন ধরে বসে রয়েছেন, যোগ্য যারা, আমাদের কথা হচ্ছে যে যোগ্য প্রার্থীরা যাতে ডেফিনেটলি, আমি বলছি এই যে আজকে ধরুন এই যে রায়টা হলো, এই রায়ের ফলে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা আরো দূরে সরে গেল। ঠিক, আমি একমত, কিন্তু আপনি পাশাপাশি এই প্রশ্নটা তুলুন যে এসএসসি তালিকাটা কোর্টে কেন দিল না? কিচ্ছু করতে হতো না, কলকাতা হাইকোর্টের এই রায়টাই আসতো যে এরা বাদ, এরা নিযুক্ত যথাযোগ্য সসম্মানে কাজ করুন, তাদের চাকরিটা হোক, আপাতত কেস তো চলবে, যারা অন্যায় করেছে তাদের কথা থেকে। এই দেখুন প্রশ্নটা এই জায়গায়, ওই তালিকা আলাদা করলেই তো হতো না। আমি পাঁচটার কাছে যাবো, শুধু তো এক সেকেন্ড
আমি সুমন বাবুর সঙ্গে অ্যাবসলিউটলি একমত যে চাকরি দেওয়া উচিত, কিন্তু ওনারা কাদের চাকরি দেওয়ার কথা বলেছেন? ওনারা বলতেন যে ঠিক আছে আমাদের ভুল হয়েছে, আমরা 5,500 চাকরি বাতিল করে দিচ্ছি, আমরা যারা যোগ্য তাদের জন্য অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করে এদের চাকরি দেব। জাস্টিস গাঙ্গুলি তার এজলাসে বারবার বলেছিল আপনারা কি ভাবছেন এই চাকরি বাতিল করে যোগ্যদের চাকরি দিন, তার বদলে কি আসলো না 5,500 অযোগ্য তাদেরকে আমরা রেখে দেব সুপার নিউমারিক দাঁড়ান সুপার নিউমারিক ক্রিয়েট করব। কি বলছেন অর্ডারটা পড়ুন, অর্ডারটা পড়ুন। না 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 না। এখন মূল প্রশ্ন হলো সেই সব থেকে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা যাবে, অর্থাৎ চাল থেকে কাকড় বাদ দেওয়া যাবে? যদি সেই সত্যি তা না করা যায় তাহলে যারা খেটে পড়াশোনা করে চাকরি পেয়েছেন তাদের চাকরি হারানোর দায় কে নেবে? রাজ্য সরকার নেবে? স্কুল সার্ভিস কমিশন নেবে? দুর্নীতির দায় তো আর মেধাবী যোগ্য চাকরি প্রাপকদের নয়। তাহলে চাকরি থাকবে নাকি থাকবে না, এই মানসিক টানাপোড়েনে তাদের কেন পড়তে হলো? দুর্নীতি চক্রের মাথা রাঘব বোয়ালদের জন্য যোগ্য চাকরি প্রাপকদের কেন হয়রানি হতে হচ্ছে? যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব কে নেবে? রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, সিবিআই? এসএসসির এই দুর্নীতির ক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য, চাল এবং কাকড় ফারাক করতে গেলে ওএমআরটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওএমআর শিটগুলো যে জাল হয়েছে সবাই বুঝে গেছে, সেগুলো ডিস্ট্রয় করেছে কে? সচরাচর 12 বছর রক্ষিত করার কথা, 1 বছর পর সেগুলোকে ডিস্ট্রয় করার অর্ডারটা কে দিয়েছে? কোন অফিসার? তার পিছনে কে? তার পিছনে কে? কোথাও যদি কোনো অন্যায় বা ভুল বা অনিয়ম কিছু থাকে সেগুলো যথাযথভাবে চিহ্নিত হবে এবং তার উপর দাঁড়িয়ে আদালত যা বলবেন বা আদালত যা ডাইরেকশন দেবেন এসএসসি তার উপর দাঁড়িয়ে তারা রিয়্যাক্ট করবেন। কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে সরকারি চাকরি, যে চাকরির জন্য শয়ে শয়ে হাজার হাজার শিক্ষিত যোগ্য ছেলে মেয়ে রাস্তার ধারে আজও বসে রয়েছে। কবে ধরা পড়বে না শুধু মধ্যস্বত্বভোগীরা নয়, তাদের পেছনে লুকিয়ে থাকা ওই অদৃশ্য হাতগুলো। আজকে এই বাংলার সমস্ত বাঙালির ঐক্যবদ্ধভাবে একজন হেভিওয়েটের দিকে আঙুল তুলেছেন, বলতে চাইছেন যা করেছেন পার্থ চট্টোপাধ্যায় করেছেন, যা করেছেন পার্থ চট্টোপাধ্যায় করেছেন, সুবীরেশ ভট্টাচার্য করেছেন, মানিক ভট্টাচার্য করেছেন, এসপি সিনহা করেছেন, আর কিছু ছোট ছোট দালালরা করেছে, অন্য কারোর কোনো দায়িত্ব নেই, দায়বদ্ধতা নেই। এত বড় সংগঠিত অপরাধ দর্শকরা কি মনে করবেন যে আমার দাদা পার্থ চট্টোপাধ্যায় তিনি এত বড় কাণ্ডের সঙ্গে যুক্ত? পার্থ চট্টোপাধ্যায় দক্ষতার সঙ্গে নিপুণ হাতে এই দলকে পাহাড় থেকে সাগর পর্যন্ত আমাদের এই গোটা চাকরির ব্যবস্থাটাকে মানুষের সামনে তুলে ধরেছেন। এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বিশ্বাস করবে? মাছ খায় যে সব পাখিতে মাছরাঙাটাই কলঙ্কিনী। যত দোষ পার্থ চট্টোপাধ্যায়ের, একটা প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে দুর্নীতির অনুমোদন আছে, যে দুর্নীতির অনুপ্রেরণা আছে, যে দুর্নীতি কোথা থেকে আসছে, কোথায় দাঁড়িয়ে আছে এবং কোথায় যাবে ভবিষ্যতে, তার সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষের একটা সম্যক ধ্যান ধারণা আছে। মানুষ যখন রাস্তায় প্রশ্ন করছেন আসলগুলোকে কবে ধরা হবে, তার কোনো উত্তর কার্যত কারোর কাছে নেই। ভোটের আগে তোমরা যোগদান মেলা করলে, কালনার বিশ্বজিৎ কুণ্ডু যে লোকটা বলে যে আমার চেনাশোনা আত্মীয় স্বজন শুধু আমি 62 জনকে চাকরি দিয়েছি, তাকে তৃণমূল বলল তুমি দূর হয়ে যাও, তোমায় টিকিট দেওয়া হবে না। যোগদান মেলায় তোমার দিলীপ ঘোষ বিজেপির পতাকা দিয়ে তাকে যোগদান করিয়েছে, আবার তোমরা তাই নিয়ে বিপ্লব করছো। এটা হয়? এটা হতে পারে? কিছু ভুল হয়েছে, বিরাট অন্যায় হয়েছে, বিক্রি হয়েছে, হোক তদন্ত, যারা যারা আছে শাস্তি পাক, কিন্তু সব কাদাটা নিয়ে শুধুমাত্র একটা সিস্টেমে। তুমি বলো ত্রিপুরা পাশের রাজ্য, এই কোর্টের রায়, এই এক জিনিস, শিক্ষক নিয়োগে দুর্নীতি, বাম জমানা শ্রদ্ধেয় মানিক সরকার তার রিজিম, 10,323 জনের চাকরি চলে গেল শিক্ষক শিক্ষিকার, তারা ধর্নায় বসে আছে। আমাদের সিপিএম এর নেতারা কমরেডরা এখানকার ধর্না মঞ্চে যায়, কই ওখানকার ধর্না মঞ্চে যায় না। আর বিজেপি আগের বিধানসভা নির্বাচনের আগে তাদের বলল বিকল্প ব্যবস্থা করে দেবো, আমাদের হয়ে কাজ করুন। আবেগে লোক কাজ করেছে, আজও তাদের ব্যবস্থা হয়নি। শিক্ষক নিয়োগ দুর্নীতি, আমি আবার বলছি আমরা জাস্টিফাই করছি না, এখানে যেটা হয়েছে অন্যায় হয়েছে, যত বড় লোক হোক শাস্তি হোক, কিন্তু কারা শাস্তিটা চাইছে? 2019 সালের জুলাই মাস, ভদ্রলোক বলছেন কোট আনকোট যাচ্ছি,
আপনারা অভিযোগ করে আসছেন যে শিক্ষকদের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে। কে শিক্ষকদের চাকরি দেওয়ার সময় টাকা নিয়েছে আপনারা আমায় বলে দিন, দেখুন আমি কোনো পদক্ষেপ নিতে পারি কিনা। একেবারে শক্ত চোয়ালে কঠিন মুখে সততার প্রতিমূর্তি হয়ে ভদ্রলোক বলেছিলেন বিধানসভায় শিক্ষা বাজেট পেশের পর। ভদ্রলোকের নাম শ্রীযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী। পার্থবাবু বলছেন যে একবার বলে দিন কে টাকা নিয়েছে। এখন বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা নগদ, 5 কোটি টাকা সোনা, অজস্র নামে বেনামে সম্পত্তি, একবার নয় বহুবার সব কথা বলে দিয়েছে। হ্যাঁ সত্যি বেআইনি সম্পত্তির মতো ওনার কথার দাম আছে বটে, কিন্তু আমার প্রশ্নটা থাকবে শুধু পার্থ চট্টোপাধ্যায়? চাকরি দেওয়ার মালিক সরকার, যার কথায় সরকার চলে তিনি চাকরি বেচেছেন। বেনারসি দোকানের দালাল দরজা খুলে খদ্দেরদের ডাকে, স্যার আসুন, রানী রঙের বেনারসি আছে, অন্য রঙেরও আছে, আপনি যে দামে চান পাবেন। এইভাবে খরিদ্দার ধরে সে যৎ সামান্য কমিশন পান, দামটা পান মালিক। তো চাকরি ফোরেরাও প্রার্থীদের বলেছে যে সরকারি চাকরি যেরকম দাম সেরকম চাকরি। যদি হায়ার সেকেন্ডারিতে চান 25 লাখ, সেকেন্ডারি 20 লাখ, আপার প্রাইমারি 15 লাখ, প্রাইমারি 10 লাখ, এর থেকে কম আছে তো গ্রুপ সি 8 লাখ, গ্রুপ ডি 6 লাখ, না এর কমে হবে না। পাসই করেননি কোনো সমস্যা নয়, কিছু টাকা ধরে দিলে পাসও হয়ে যায়। নজরুল ইসলাম প্রশ্ন তুলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে কি 12টা মাথা ছিল? আমার মল্লিকা সেনগুপ্ত সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে যে মিথ্যের 10টি মাথা 10 মুখে ছড়ায় জঞ্জাল। আমার বক্তব্য খুব পরিষ্কার। নজরুল ইসলাম বলছিলেন যে পুলিশ প্রশাসন, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন তারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? শুরু করলেন চাকরির রেট চার্ট দিয়ে, মানে এটা রসিকতার পর্যায়ে নেই, প্রতিদিন দিনের পর দিন এজলাসে এটাই আলোচিত হচ্ছে। আচ্ছা নজরুলবাবু, আপনি তো দীর্ঘদিন পুলিশের উচ্চপদস্থ আমলা ছিলেন, আপনার সময় আপনি কৃতিত্বের সাথে কাজ করেছেন। আমার এখনো মনে পড়ছে, আমি যদি ভুল না করে থাকি কুণালদা আমি আলোচনা করছিলাম, সেই সময় সমস্ত সংবাদ মাধ্যমের প্রথম পাতার চর্চা ছিল দুটো জেলা নিয়ে, একটি জেলার নাম জলপাইগুড়ি, একটি জেলার নাম পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের দাপুটে নেতা দীপক সরকার সিপিএমের, এবং জলপাইগুড়ির যদি আমি ভুল না করে থাকি সম্ভবত মানিক সান্যাল ছিলেন। এই দুটি জেলার প্রাথমিকে শিক্ষকের নিয়োগের লিস্ট নিয়ে যে প্রকাশ্যে কাদা ছোড়াছুরি হয়েছিল এবং সেই আলোচনা সমস্ত তৎকালীন সংবাদ মাধ্যমের পাতায় এসেছিল। আপনি তো পুলিশের কর্তা ছিলেন, আপনার আমলে পুলিশের ইনভেস্টিগেশনের রিপোর্ট কি ছিল? হ্যাঁ, অন্যায় হয়ে থাকলে, দুর্নীতি হয়ে থাকলে বিচার হোক। 1997 সালে এসএসসি তৈরি হয়, তার আগে স্কুলের শিক্ষক নিয়োগ কিভাবে হতো? স্কুলের পরিচালন সমিতি সরাসরি শিক্ষক নিয়োগ করত। পরিচালন সমিতির সভাপতি কারা থাকতেন? পাড়ার লোকাল কমরেডের মেসমশাই, পাড়ার জোনাল নেতার কাকু। এই যে এখন কাকুর কথা বলা হচ্ছে না, আমরা তো পাড়ায় পাড়ায় কাকু দেখেছি, প্রতিটা পাড়ায় সিপিএম এর কাকুরা নিয়ন্ত্রণ করতেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কিন্তু যেসব ছোট আশা করুণ অতিশয়, সহজ বটে শুনতে লাগে, মোটেই সহজ নয়। নিজের সমস্ত যোগ্যতা উজাড় করে একটা হকের চাকরি, ছোট্ট সহজ আশা বলতে তো এইটুকু। তার জন্য বছরের পর বছর কয়েকটা ছেলে মেয়ের লড়াই, কিন্তু সেই চাকরিটুকুও যদি দুর্নীতির চোর বাজারে পণ্য হয়ে যায়, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ছেলে মেয়ে কোথায় যাবে? তার দায় নিয়ে কথা কাটাকাটি, দুর্নীতির প্রসঙ্গ উঠলে কথায় কথায় ভারত ভ্রমণ, এই সমস্ত করতে গিয়ে এ রাজ্যের ভয়াবহ অপরাধটা যেন চাপা পড়ে না যায়।